স্বাগত জানাচ্ছি সিএসআর মুক্তবাকি রহমান রাশেদ আজকের আয়োজনে আপনাদের সাথে রয়েছি। চলমান পরিস্থিতি নিয়ে আমরা আজকে আলোচনার টেবিলে বসেছি এবং সেটা নিয়ে আমাদের আয়োজন। আশা করি পুরো 1 ঘন্টা আমাদের সাথে থাকবেন, এই আলোচনায় দেখবেন এবং চাইলে আপনারাও অংশগ্রহণ করে মতামত বা প্রশ্ন রাখতে পারেন এই পুরো আয়োজনে। আজকে সারা দিনে যতগুলো খবর আলোচনায় এসেছে এবং সংবাদ শিরোনামে স্থান করে নিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেছে দলটি এবং সেই দল থেকে বক্তব্য রয়েছে। এটা বেশ কয়েকদিন ধরে গণমাধ্যমেও বেশ আলোচিত। তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য মানবিক দিক বিবেচনায়ও বিএনপির তরফ থেকে আবেদন করা হয়েছে। সংসদে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কথা বলেছেন সরকার দলীয় সদস্যরা বা সংসদ সদস্য, তারাও এটা নিয়ে মন্তব্য করেছেন। এটা পাল্টাপাল্টি নানা রকম বক্তব্য আমরা পেয়েছি বা গণমাধ্যমে এটা আলোচিত হয়েছে। এছাড়া আজকে পুরো শহরে নাগরিকদের বোধহয় দিনটা খুব বেশি ভালো যায়নি, একটা হজবরল দিন গেছে। সড়কে আবারও ছাত্রের প্রাণ গেছে। নটরডেম কলেজের ছাত্র গুলিস্তানে একটি দুর্ঘটনায় তাকে প্রাণ হারাতে হয়। নিরাপদ সড়ক আন্দোলনের কথা নিশ্চয়ই মনে আছে। সেই কথা কতটুকু কার্যকর করতে আমরা পেরেছি এবং কতটুকু বাস্তবায়ন করা গেছে সেটা নিয়েও আমরা আজকে উত্তর খোঁজার চেষ্টা করব। এছাড়া পোশাক শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা গেছে রাজধানীর বিভিন্ন এলাকায় এবং সড়ক অবরোধ করে, যার ফলশ্রুতিতে শহরের নানা জায়গায় আজকে অধিক যানজট ছিল এবং যান চলাচলের উপরে একটা চাপ তৈরি হয়েছে। সার্বিকভাবে আমরা এই বিষয়গুলো এক এক করে যাওয়ার চেষ্টা করব। পুরো আলোচনায় পরিচয় করিয়ে দিয়ে আমাদের সাথে 3 জন বিজ্ঞ অতিথি রয়েছেন আজকের আয়োজনে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এছাড়া অনলাইনে আমাদের সাথে 2 জন বিজ্ঞ অতিথি রয়েছেন। যুক্ত হয়েছেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করছি দুজনই শুনতে পাচ্ছেন। আমরা মূল আলোচনায় চলে যেতে চাই, তবে বলছিলাম বিএনপি সংবাদ সম্মেলন করেছে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির সর্বশেষ নিয়ে আমরা একটু প্রতিবেদন দেখাতে চাই, তারপর আলোচনায় চলে যাচ্ছি, অন্যান্য বিষয় নিয়েও থাকবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশি চিকিৎসার দাবিতে সারা দেশের জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে যৌথ সভা শেষে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, একটি অসৎ মহল ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। সরকারের ইচ্ছা নেই যে তিনি বেঁচে থাকুক, সে কারণে এখন পর্যন্ত তাকে কোনো বাইরে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে না। স্টিল ইজ ভেরি ক্রিটিক্যাল। আপনার ডাক্তার সাহেবরা তারা মনিটর করছেন, যোগাযোগ রাখছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পক্ষে যেটা সম্ভব সেটা সর্বাত্মক প্রচেষ্টা তারা করছে। খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার দাবি জোরদার করতে নতুন কর্মসূচিও ঘোষণা করেন বিএনপির মহাসচিব। আগামীকালই আমাদের অঙ্গ সংগঠন যুবদল তারা সারা দেশে, ঢাকা সহ সারা দেশে তারা এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে। 26 তারিখ শুক্রবার সারা দেশে বা জুমা প্রত্যেকটা মসজিদে দেশনেত্রীর মুক্তি ও রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করা হবে, দোয়া চাওয়া হবে। এদিকে খালেদা জিয়াকে দেখতে মঙ্গলবার হাসপাতালে গিয়েছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য হাসপাতাল মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি জানান, খালেদা জিয়াকে কৃত্রিমভাবে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। তবে তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল। আমার কাছে আশ্চর্য লাগছে, বিএনপি এই কথাটা এতদিন জানায় নাই। ওনার মুখ দিয়ে রক্তপাত হচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত হচ্ছে। ওনার রক্ত কমতে, ব্লাড প্রেশার নামতে নামতে 100-র নিচে নেমে এসে আমি ফাইলের প্রত্যেকটা লাইন দেখেছি। আবারও বিচারকদের সমালোচনা করে ডাক্তার জাফরুল্লাহ বলেন, বিচারকরাও পদোন্নতির আশায় খালেদা জিয়াকে জামিন দিচ্ছেন না। তারা 4 জনে একজনও মুখ খুলছেন না। কেন খুলছেন না? কেননা চিফ জাস্টিসের পদটা খালি হচ্ছে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। আপনারা প্রতিবেদন দেখছিলেন। এই প্রসঙ্গ দিয়ে আজকের আয়োজন শুরু করছি। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনার কাছে যাই। বিএনপির তরফ থেকে সংবাদ সম্মেলন হয়েছে, এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কর্মসূচি নিয়ে কথা বলছিলেন। একটু আপনার কাছে শুরুতে যেতে চাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ইতিমধ্যেই জানেন যে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত খারাপ, ক্রিটিক্যাল বলছেন ডাক্তাররা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলছি আমরা। সুতরাং এরকম একটি অবস্থায় দাঁড়িয়ে আমি মনে করি যে শুধু যে বিএনপির কর্মী, সমর্থক বা নেতারা যারা আছেন তারাই নন,
বাংলাদেশের 17 কোটি মানুষই আসলে তার অবস্থা নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন। আজকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যে কথাটি বলেছেন, আমি তার ব্যাপারে একটা কথা খুব পরিষ্কার করতে চাই যে উনি কিন্তু বিএনপিরও সমালোচনা করেন, সুতরাং ওনাকে আসলে কোনো দলের মধ্যে ফেলাটা বোধহয় ঠিক হবে না। একজন চিকিৎসক হিসেবে উনি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে, এবং তার যে মতামত সেটাতে খুব পরিষ্কার যে ওনার অবস্থা অত্যন্ত খারাপ। আমরা বারবার আবেদন করেছি, দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে সরকারের কাছে, পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, কিন্তু আমরা জানি না কেন সরকার কালক্ষেপণ করছে। এখানে আমার সহবক্তা আছেন, উনিও আইনজীবী, উনি খুব ভালো করে জানেন যে আমরা বলি টাইম ইজ দি এসেন্স অফ দি কন্ট্রাক্ট। কিছু কিছু কন্ট্রাক্টের সময়টা এত মূল্যবান যে বলা হয় সময়টাই সেখানে এসেন্স। ঠিক একই কথা কিন্তু অসুস্থ বা যিনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন, যার শারীরিক অবস্থা খুব ক্রিটিক্যাল, তার ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত মূল্যবান। সুতরাং সরকার যে দিনের পর দিন পার করছে এবং আবেদনটা জমা পড়ে আছে, এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি না, বরং সরকারের তরফ থেকে, বিশেষ করে আইনমন্ত্রীর তরফ থেকে আমরা যে কথাগুলো শুনছি সেগুলো শুধু যে দুঃখজনক তাই নয়, অত্যন্ত অমানবিক এবং আইনের অপব্যাখ্যা আমি বলবো। 401টা যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন যে এখানে সরকারকে অপরিসীম ক্ষমতা দেয়া আছে। সরকার চাইলে যে কোনো ব্যক্তিকে, তিনি সাজাপ্রাপ্ত হন বা সাজাপ্রাপ্ত না হন, তাকে শর্তযুক্তভাবে বা শর্তহীনভাবে, যদি সাজাপ্রাপ্ত হয়ে থাকেন তার সাজার মেয়াদ স্থগিত করতে পারে কিংবা সাজা মওকুফ করতে পারে। অতীতে আমরা দেখেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সরকার 401 ধারায় শর্তযুক্তভাবে ওনার সাজার মেয়াদ স্থগিত করেছে। সেই শর্ত কিন্তু সরকারের তরফে অতীতেও পরিবর্তন করা হয়েছে। সুতরাং এই শর্ত সামনে পরিবর্তন যে করা যাবে না এমনটি নয়। আইনমন্ত্রী যে কথাটি বলছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে গিয়ে আবার আবেদন করতে হবে, প্রথমে তিনি এটা বলেছিলেন যে 401-এ বিদেশ যেতে হলে ওনাকে জেলে গিয়ে আবেদন করতে হবে। পরবর্তীতে তিনি তার সেই বক্তব্য থেকেও সরে আসেন এবং তিনি বলেন যে না, জেলে গিয়ে আবেদন না, 401-এ তার বিদেশ যাবারই কোনো সুযোগ নেই। অর্থাৎ এক একবার সরকারের আইনমন্ত্রী এক এক কথা বলছেন। আজকে আমি শুনলাম যে তিনি আইনজীবীদের সঙ্গে যে সংবাদ, মানে আইনজীবীদের সঙ্গে তিনি যখন বসেছিলেন তখন তিনি আইনজীবীদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়টি মানবিকভাবে দেখা হবে। আসলে কোন দিকে যাচ্ছে সরকার আমরা ঠিক জানি না, তবে আমরা আশা করব যে যেহেতু আমরা বারবার আবেদন করছি এবং এমন একজন ব্যক্তির সম্পর্কে আমরা কথা বলছি যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আমরা এমন একজন ব্যক্তি সম্পর্কে কথা বলছি যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং যিনি তিনবার দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পেয়েছিলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন এবং তিনি বিরোধী দলীয় নেত্রীও ছিলেন এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের তিনি প্রধান। সুতরাং এই ব্যক্তির সম্পর্কে যখন সিদ্ধান্ত নেবেন, আমরা আশা করবো যে সরকার অনেক বেশি মানবিক সিদ্ধান্ত নেবেন। আর আরেকটা বিষয় এখানে অবশ্যই আমি উল্লেখ করতে চাই যে আজকে যদি দেশে বিচার বিভাগের স্বাধীনতা বা আইনের শাসন থাকতো তাহলে কিন্তু বহু আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন হয়ে যাওয়ার কথা। ব্যারিস্টার রুমিন ফারহানা, আসবো আমরা আলোচনায় আসবো, অনেক ধন্যবাদ। আমি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি আপনার কাছে যেতে চাই এই প্রসঙ্গে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেল 24 দর্শক যারা আজকে দেখছেন সবাইকে আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ব্যারিস্টার রুমিন ফারহানা যেটা বলেছেন তার সমস্ত কথার তো আসলে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যাবে না। উনি 401 ধারার কথা যেটা প্রসঙ্গ টেনে এনেছেন, আমি পরিষ্কারভাবে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই বিষয়ে জাতীয় সংসদে আইনমন্ত্রী, আমাদের মাননীয় আইনমন্ত্রী পরিপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন এবং ঠিক এই বিষয়টার উপরে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে কথা বলেছেন। সেই কারণেই এই বিষয়ে আবার নতুন করে আমার কোনো কথা বলা ইচ্ছাও নেই, কেননা এটা সম্পূর্ণভাবেই মানুষকে জানানো হয়ে গেছে। ওনারা যেটা করছেন এই ধারাটার উনি বলছেন অপব্যাখ্যা, আসলে ওনারা যেটা দিচ্ছেন সেটাই অপব্যাখ্যা। একটা ধোঁয়াশা এবং কুয়াশা সৃষ্টির মাধ্যমে খালেদা জিয়াকে অসুস্থ রেখে এখান থেকে রাজনৈতিক ফয়দা নেয়ার যে চেষ্টা সেটাই ওনারা করে চলেছে। খালেদা জিয়া সুস্থ হোক, আমিও আশা করি এবং পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি খালেদা জিয়া দ্রুত সুস্থ হোক এবং আমরা সবাই চাই যে উনি অসুস্থ মানুষ সুস্থ হোক। কিন্তু এই অসুস্থতাকে কেন্দ্র করে যে রাজনীতি, এই রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। খালেদা জিয়া আজকের থেকে অসুস্থ না, অনেক আগের থেকে অসুস্থ। ওনারা বলছেন বিদেশে যেতে হবে, তো বিদেশে যেতে হবে, কোন দেশে যেতে হবে, কোন ধরনের স্পেশালাইজ ডাক্তার ওনাকে দেখাতে হবে, কি ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন, কার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, এইগুলো বিষয়ে বিএনপি দল হিসাবে কিংবা খালেদা জিয়া তার পরিবার হিসাবে
আজ পর্যন্ত কোনো কিছু বলে নাই, শুধু বলছে বিদেশে নিয়ে যেতে হবে। তো বিদেশে নিয়ে যেতে হলে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে আপনারা আসেন, সেই প্রক্রিয়ার মধ্যে এসে আপনারা বলেন যে আমরা প্রক্রিয়ার মধ্যে এসছি, আমাদেরকে দেয়নি। কিন্তু শুধু অসুস্থতাকে ভিত্তি করে রাজনৈতিক ফয়দা নেওয়ার যে অপচেষ্টা, এই অপচেষ্টা থেকে ওনাদের বেরিয়ে আসতে হবে এবং খালেদা জিয়াকে সুস্থ এবং স্বাভাবিক করার জন্য ওনার দলের যে চেষ্টা, সেই চেষ্টাকে আরো বেগবান করতে হবে। এক। 2 নম্বর হচ্ছে উনি বলেছেন যে মানবিক হতে হবে। আমি একটা কথা বলি, আসলে এই সমস্ত কথাবার্তাগুলো না বলার চাইতে চুপ থাকা ভালো। আপনারা এই যে মানবিকতার কথাবার্তাগুলো বলেন, এইগুলো 21শে অগস্ট গ্রেনেড হামলা করে যখন শেখ হাসিনাকে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে পটকা নিয়ে এসেছে। 15ই অগস্টে জাতির পিতা হত্যার দিনে উল্লাস করে একটা ভুয়া জন্মদিন পালন করে মিথ্যা কেক কাটার যে উল্লাস করা হয়েছে, জাতির পিতাকে হত্যার মাধ্যমে আপনারা ইনডেমনিটি অর্ডিন্যান্স পার্লামেন্টে বিল পাস করেছেন, আইন হিসাবে পরিণত করেছেন। সেই সমস্ত পুরনো দিনের কথা ভেবে একবার মানবিক হওয়ার কথা বলেন। আর যদি ঠিক তাই হয়, তাহলে পুরনো দিনের যে সমস্ত কৃতকর্ম, এইগুলোর ক্ষমা একবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা চাইতে পারেন যে ঠিক আছে, আমার পুরনো দিনের কাজকর্মের জন্য আমরা ক্ষমা চাচ্ছি, আমরা আমাদেরকে ক্ষমা করে দেন। তখন মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করে মানবিক আবেদন রক্ষা করলে করতে পারেন। তো এই সমস্ত পূর্বাপর বিবেচনা, উনি আবারও বলেছেন যে আইনের শাসন, আইনের শাসনের কথা বলেন। বঙ্গবন্ধুকে হত্যা মামলা কতবার আপনারা বন্ধ করেছেন? কিভাবে বিচারপতিরা একের পর এক বিব্রত করতে বাধ্য করেছেন আপনারা? কিভাবে বিচার কার্যক্রম বন্ধ হয়ে গেছে? আপনারা বলছেন বিচার কার্যক্রমে হস্তক্ষেপ। এই সমস্ত ধারাবাহিক সমস্ত জঞ্জালের সৃষ্টি আপনাদের হাত থেকে শুরু হয়েছে, যার কারণে এখন আপনারা বলতে চাচ্ছেন যে এই দেশের বিচার ব্যবস্থার উপর আপনাদের রাস্তা নেই। কারা এইগুলো ধ্বংস করে গেল ধীরে ধীরে? এইটাই হচ্ছে ন্যাচারাল জাস্টিস। এই কারণে এখন আপনারা জাতিসংঘের কাছে বিচার চান যে এই দেশে আমাদের আর বিচার নাই, জাতিসংঘ আমাদের বিচার করবে। তো যা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা সুস্থ ধারায়, সুস্থ ঘরানায়, যেটা আইন মাফিক, আপনারা অপব্যাখ্যা, মিথ্যা ব্যাখ্যা এইগুলো দিচ্ছেন এই কারণে যে খালেদা জি আরো অসুস্থ। ওনার অসুস্থতা ব্যারিস্টার সেলিম আলতাফ, এটা নিয়ে সংসদ অধিবেশনে কথা হয়েছে এবং মাননীয় আইনমন্ত্রী তিনি যখন বলেছেন, আইন নিয়ে কথা বলেছেন, স্পষ্ট করেও দিয়েছেন। এটা নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী তিনিও নানা বিষয়গুলো ধরে স্পষ্ট করে বলেছেন। তারপরও বিএনপির তরফ থেকে বলা হয়েছে বারবার যে মানবিক কারণ বিবেচনায় তারা এইটা নিয়ে আশা প্রকাশ করেছেন বা আশা করে বসে আছেন যে এই বিষয়ে সরকার কি পদক্ষেপ নেবে বা এই বিষয়টা নিয়ে সরকারের অবস্থান কি। আমি বিএনপির এই আবেদনের পরিপ্রেক্ষিতে বলছি, সরকারের অবস্থান উচ্চ পর্যায়ে কি সেটাই বলতে পারবো না, তবে বিএনপির এই আবেদনের পরিপ্রেক্ষিতে বলতে চাই যে তাদের পুরনো দিনের যে অমানবিক ধারাবাহিক কার্যক্রম, সেই ধারাবাহিক অমানবিক কার্যক্রমের ক্ষমা একবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা চান যে আমাদের ওই সমস্ত কাজের জন্য আমরা ক্ষমা চাচ্ছি আপনার কাছে। তারপরে আপনারা মানবিক আবেদনটা তার কাছে পৌঁছায় দেন, তাইলে হয়তো বা উনি বিবেচনা করে দেখলেও দেখতে পারেন যে ঠিক আছে মানবিক হওয়া যায় কিনা। উনি অবশ্যই মানবিক প্রধানমন্ত্রী, উনি অবশ্যই এদের সংবেদনশীল প্রধানমন্ত্রী, উনি একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ। আপনারা ক্ষমা চাইলে হয়তো আপনাদের ক্ষমা মঞ্জুর করে মানবিকভাবে আপনাদের বিবেচনা করতে উনি পারেন। অনেক ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, শুনছিলেন বক্তব্য, আর গত কয়েকদিন ধরেই যেহেতু গণমাধ্যমে উঠে এসেছে, নতুন করে বলার কিছু নেই, আপনার কাছে চলে যাই। না, আসলে বিষয়টা হয়েছে কি, মানে এই বিষয় নিয়ে আসলে কথা বলাটা বেশি একটু মানে বিপদ আছে এই কারণে যে এখানে দুইজন তো কথা বললেন, দুই রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে বললেন এবং দুইজনের কথার মধ্যেই দুই রাজনৈতিক দলের বক্তব্যটাই আসলে দুজনের মুখ দিয়ে ফুটে উঠেছে। তো আমি তো এই কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, কাজে আমার কথাটা আবার অন্যরকম হয়তো শোনাবে এবং আমাদের বিপদটাও বেশি এই জন্য যে কী বললাম, আবার আইনে কি কোন ঝামেলায় পড়ে গেলাম, ঠিক নাই তো, সাংবাদিকদের অনেক ঝামেলা হয়। তো তারপরেও আমি যেটা বলবো আর কি, দেখেন খালেদা জিয়ার যে বিচার হয়েছে এটা তো আমাদের মানে দেশের যে আদালতই রায় দিয়েছে, রায় নিয়ে বলার কোনো সুযোগ তো আমার নেই। আদালত যেটা ভালো মনে করেছে দিয়েছে, আমার পছন্দ হয়েছে কি হয়নি, আমি দুঃখ পেয়েছি কি পাইনি, এটা তো ইমম্যাটেরিয়াল। অথবা দেশের জনগণ কি ভেবেছে সেগুলিও কিন্তু গুরুত্বহীন। আসলে জনগণের ভাবনা, পাবলিক পারসেপশন, কেন হলো, কী রায় হলো, এগুলো নিয়ে আসলে ভাবতে পারেন আপনি, বলার কোনো সুযোগ আপনার নাই। এটা হলো একটা বিষয়। আবার দ্বিতীয় বিষয় হলো যে মানবিক যে ব্যাপারটা, তো মানবিক কিছু বিষয় তো ভাবি, মানুষটা কিছু চিন্তা করে। আমরা তো মানুষের সঙ্গে কথা বলি, মানুষ কি বলে, আমি যেটা শুনি আর কি, আমি নিজেও অনেকটা রকম ভাবি যে দেখেন ঠিক আছে ওনার তো বয়স হয়েছে, আমি কিন্তু উনি কয়েকবারে প্রধানমন্ত্রী, উনি সবচেয়ে বড় দলের নেত্রী কিনা,
উনি প্রথম প্রধানমন্ত্রী, এত সব বিচার আইন করবে, ওটা আমি করি না। আমি যেটা করি সেটা হলো একজন বয়স্ক মহিলা, উনি ওনার জীবিত একমাত্র পুত্র এখন দেশের বাইরে আছে, বয়স তো হয়েছে ওনার, তো অসুস্থও বটে। তো মানুষ কিন্তু যখন অসুস্থ হয়, যখন বয়স্ক হয়, তখন কিন্তু সন্তানদের কাছে পেতে চায়। সন্তান তো তার চিকিৎসা করে না, কিন্তু এটা মানসিক শান্তির ব্যাপার। সন্তান নাতি এরা আছেন, তো আমি এই হিসেবে মনে করি এই সময় যদি ওনার পাশে ওনার সন্তান থাকতেন, হয়তো মাথায় হাত বোলাতেন অথবা সন্তানের হাতটা উনি ধরতেন, এতে একটা মানসিক শান্তি পেতেন। এখন আবার এমন উল্টা দিকে কিন্তু হতে পারে কি যে তোমাকে আমি মানসিক শান্তি পেতে দেবো না, হতে পারে এই চিন্তাও কিন্তু কারো কারোর মধ্যে কাজ করতে পারে, করছে কিনা আমি জানি না। যেমন যে কথাটা আমাদের সেলিম আলতাফ সাহেব বললেন যে ন্যাচারাল জাস্টিস, না ভাই, এটা ন্যাচারাল জাস্টিস না, এটা বিচার বিভাগীয় জাস্টিস। আমাদের আদালতের বিচার হয়েছে। ন্যাচারাল জাস্টিস অনেক লম্বা ব্যাপার, কখন কি হয় কেউ জানে না। আর নেচার কিন্তু থেমে থাকে না, নেচার সারা জীবন 100 বছর 200 বছর একই রকম থাকে, তো সেটা অন্য হিসাব। আবার ধরেন উনি ওনার যে কথাবার্তা, যে কথা উদাহরণ উনি দিলেন যে মানে আপনার 21 আগস্ট গ্রেনেড হামলার সম্পর্কে, হ্যাঁ এখানেও তো বিএনপির ভূমিকা খারাপ ছিল, খুবই খারাপ ছিল, আমি এখনও মনে করি খারাপ ছিল। শেখ হাসিনা তখন তো বিরোধী দলীয় নেত্রী ছিলেন, ওনার পায়ের কাছে গ্রেনেড পড়ছিল ভাই, উনি যে বেঁচে আসেন এই তো বেশি, ওনার বাচ্চাটাই তো বরং আমি মনে করি যে একটা এটাকে মানে আমার কাছে মনে হয় যে কাকতালীয় ব্যাপার। ওরা তো বেঁচে থাকার কথা না, আপনার পায়ের পাশে একটা গ্রেনেড পড়ুক, আপনি যাদেরকে দায়ী মনে করবেন তাদের প্রতি আপনার মনোভাবটা কেমন হবে? যত কিছু আপনি বলেন, শেখ হাসিনা মানুষ তো, ওনার মধ্যে এই ফিলিংসগুলো কাজ করতেই পারে, আমি কিন্তু অস্বাভাবিক কিছু বলবো না। এখন এই ফিলিংসকে যদি আপনি পরবর্তীতে বলেন হ্যাঁ এটা প্রতিহিংসা, বলতে পারেন, আপনার ব্যাপার, কিন্তু মানুষের মধ্যে তো এই ধরনের রাগ ক্ষোভ ঘৃণা থাকতেই পারে। কাজে এই বিষয়গুলো কিন্তু সব দিক দিয়ে দেখতে হবে। এখন হয় কি, আমরা চট করে কিন্তু অতীতে চলে যাই, সবাই যায়, অতীতে আশ্রয়ী হয়তো হওয়া উচিত না, কিন্তু বর্তমানে চিন্তাও তো অতীত নির্ভরই হয় না কি, ওইটাও হয়। কাজে আমি আসলে সব দিকেই বললাম, কিন্তু আমি পার্সোনালি যে আমাকে আপনি বলতেন যে তুমি হলে কী করতা, আমি পার্সোনালি মনে করি ওনাকে আমি হলে বিদেশে যেতে দিতাম। আমি যেতে দিতাম দুটো কারণে, একটা কারণ হলো ওই যে সন্তানের পাশে উনি থাকুক, একটা কারণ, আর 2 নম্বর কারণ হলো আপনি দেখেন দেশে এত কিছু ঘটে গেছে এর মধ্যে, এই যে আপনার জ্বালানি তেলের দাম বাড়লো, তারপরে এই যে আপনার স্টুডেন্টরা আন্দোলন করতেছে, বিএনপি কিন্তু এই সমস্ত আন্দোলন নিয়ে নাই, তাদের আন্দোলন কিন্তু খালেদা জিয়া কেন্দ্রিক। তো যদি হাইপোথেটিক্যালি বলি আমি, যদি আওয়ামী লীগ খালেদা জিয়াকে বিদেশে যেতে দেয়, তারপর বিএনপি আন্দোলন করবে কি নিয়ে, তাদের ইস্যুই তো শেষ। কারণ ওনারা কিন্তু জনগণ নিয়ে আন্দোলন করতে পছন্দও করে না, অভ্যস্তও নয়। মানুষের এই জায়গা সময় আপনি যত কিছুই বলেন, একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন ভাই, আপনি কি তেলের দাম নিয়ে বেশি বিরক্ত সরকারের উপর, নাকি এই সরকার খালেদা জিয়াকে যেতে দিচ্ছে না এই জন্য বেশি বিরক্ত? মানুষ তেলের দামের কথাই বলবে। আপনি যখন পাবলিকের সেন্টিমেন্টটা যখন আপনাকে টাচ না করবে, আপনি যদি তখন আশা করেন যে আপনার দাবির সপক্ষে পাবলিক মাঠে নামবে, তাহলে আপনি ভুল করবেন। অনেক ধন্যবাদ। আমরা এই আলোচনায় ফিরবো, একটা বরং বিরতি থেকে আসি, তারপরও কেউ কিছু যোগ করবেন কিনা সংক্ষেপে একটু নিয়ে, তাহলে বিরতিতে যেতে চাই। আমি একটু সংক্ষেপে যোগ করতেই চাই। আমার সহবক্তা আওয়ামী লীগ থেকে যিনি আছেন, উনি ওনার স্বভাব সুলভ ভঙ্গিতে, দলীয় একটা স্বভাব সুলভ ভঙ্গি আছে, তো সেই ভঙ্গিতে উনি কথাগুলো বলছিলেন। তো ওনার কথাগুলোকে যদি আমি সাম আপ করি, একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়, আমরা আইন আদালত রেখে দেই, 401-এর ক্ষমতা নিয়েও কথা রেখে দেই। ওনার কথার অর্থ দাঁড়াচ্ছে, যদি বাংলাদেশে তর্কের খাতিরে ধরে নিয়ে 21 আগস্ট না ঘটতো, যদি সেই সময় বিএনপি পাওয়ারে না থাকতো, যদি বাংলাদেশে ইনডেমনিটি অধ্যাদেশ না দেয়া হতো, যদি 15ই আগস্টে কেক কাটা না হতো, তাহলে 401-এ তিনি বাইরে যেতে পারতেন, তাকে বাইরে চিকিৎসার সুবিধা দেয়া হতো। তো আমরা তো ভাই এটাই বলছি, আমরা তো ঠিক এই কথাটাই বলছি যে 401-এর ক্ষমতাটা আছে, আমি শেষ করি, আসবো 401-এর এই ক্ষমতাটা আছে, ঠিক এই কথাটাই আমি বলছি, এবং আমার দল এই কথাটাই বলছে। এটা কিন্তু জর্জ সাহেব অস্বীকার করেননি, উনি বলেছেন হ্যাঁ এক্সেট্রা 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 হয়েছে, সেই জন্য কেন আমি মানবিক হব? ভাই কেন মানবিক হবেন সেই প্রশ্ন নিয়ে আমরা তর্কাতর্কি করতে পারি, কিন্তু 401-এ যে ক্ষমতা আছে সেটা স্বীকৃত, এবং সেই ব্যাপারে আমার আইনজীবী যে সহবক্তা আছেন তারও কোনো দ্বিমত নাই।
আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা অবশ্য কিন্তু আইনমন্ত্রী কিন্তু বলেছিলেন যে 401 ধারাটা ইভেন আবেদনে উল্লেখ হয়নি, সরকারই সেটা উল্লেখ করেছে। রাশেদ, আইনমন্ত্রী 3 দিন 3 কথা বলেছে। প্রথম দিন বলেছে 401 এ ওনাকে জেলে গিয়ে আবেদন করতে হবে, তাহলে উনি বিদেশ যেতে পারবেন। দ্বিতীয় দিন বলেছেন 401 এ ওনার বিদেশ যাবার কোনো সুযোগই নাই। আর আজকে তৃতীয় দিন আইনমন্ত্রী বলেছেন না আমরা মানবিক হবার চেষ্টা করছি। মানে আইনমন্ত্রী যে কি বলছেন, আইনমন্ত্রী সম্ভবত নিজেও আচ্ছা, এই ব্যাপারে একটা বক্তব্য এসেছিল যে নিষ্পত্তি হওয়া আবেদন বা বিষয় পুনঃনিষ্পত্তির সুযোগ নেই, এই ব্যাপারে কি বলবেন? আমরা তো নতুন আবেদন করেছি, পরিবার থেকেও আবেদন করা হয়েছে, দল থেকে আবেদন করা হয়েছে। ওনারা যদি চান আমরা সকালে একটা আবেদন দিব, বিকালে আরেকটা আবেদন দিব, আবার পরদিন সকালে একটা দিব, বিকালে একটা দিব। কয়টা আবেদন ওনারা চান? প্রতিদিন প্রতি ঘন্টায় নতুন নতুন আবেদন দিব, নিষ্পত্তি করুক ওগুলো। আমরা শুধু এইটুকুই বলতে চাই যে 401 এ অবারিত ক্ষমতা দেয়া আছে এবং সেটা আজকের আলোচনাতেও কেউ অস্বীকার করে নাই যে 401 এ সরকারের সেই অ্যাবসলিউট ডিসক্রিপশন। আমরা বুঝতে পারছি। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ কিছু যোগ করতে চাচ্ছিলেন, একটু আপনার বক্তব্যটা নিতে চাই। যোগ করতে চাই কারণ রুমিন ফারহানা যেটা বললেন এটা উনি আবার একটু কথাটা ভিন্নভাবে বলার চেষ্টা করলেন। আমি 401 এর কথা বলিনি। 401 এ যেটা বলা আছে সেটা তো বলেই দেয়া হয়েছে। এই বিষয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ আর আপনাদের নেই। আমি শুধু বলেছি যে আপনারা যদি মানবিক হওয়ার যে কথাটা বলছেন সেই কথাটা বলার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে আবেদন করতে পারেন। ক্ষমা চেয়ে আবেদন করার পরে এই 401 এর বিধান মতে আপনারা বিদেশে যাবেন, নাকি আপনাদের কাছে নতুন আবেদন চাওয়ার পরে সেটার উপরে ব্যবস্থা নেওয়া হবে সেটা ভিন্ন বিষয়। আমি বলেছি আপনারা মানবিক হওয়ার জন্য প্রধানমন্ত্রীকে যদি বলেন তাহলে ক্ষমা চেয়ে একবার আবেদনটা করেন। এই 401 যেটা নিষ্পত্তিকৃত হয়ে গেছে এর উপরে আর কিছু করার সুযোগ নেই। আপনারা বলছেন সকালে একটা বিকালে একটা আমরা আবেদন দিতেই থাকবো, আপনারা আবেদন দিতেই থাকেন, অসুবিধা নাই, সেটা আমরা বিবেচনা করব। কিন্তু আপনারা যেভাবে কথাটা টুইস্ট করে মানুষের কাছে বলেন, এইটার আমার ধারণা আপনাদের উদ্দেশ্য যে খালেদা জিয়া অসুস্থ থাক এবং তার এই অসুস্থতা নিয়ে আপনাদের এই রাজনীতিটা চলমান থাক, যেটা মাসুদ কামাল ভাই বলেছেন। এই চলমান অসুস্থতাকে আচ্ছা, আমরা একটা বিরতি থেকে আসি, বিরতি থেকে এসে তারপরে এই আলোচনায় ফিরছি। স্বাগত আরো একবার। আপনারা সিএসআর এর মুক্তবাক দেখছেন। চলমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনায় ছিলাম বিরতির আগে, বিশেষ করে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে আলোচনায় কথা হচ্ছিল। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এবং ব্যারিস্টার রুমিন ফারহানা আপনারা বক্তব্য রাখছিলেন, আমি একটু আপনাদের কাছে যেতে চাই যে কিছু যোগ করবেন কিনা আপনারা, তার আগে আপনাদের বক্তব্যটা নিয়ে আমরা অন্যান্য প্রসঙ্গে যেতে চাই। আমি খুব ছোট করে একটা কথা একটু যুক্ত করতে চাচ্ছি। আমাদের সাথে যখনই টক শোতে কেউ আলোচনায় বসেন আওয়ামী লীগের তরফ থেকে, তখন বলা হয় রাজনৈতিক ফায়দা নেবার একটা চেষ্টা করা হচ্ছে। আজকে দেখলাম তাদের দলীয় তরফ থেকে একই কথা বলা হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি রাজনীতি করবার চেষ্টা করছে। আসলে দেখুন, এটা যেই দলের যেই চরিত্র, আমরা তো বিগত বছরগুলোতে দেখে এসেছি যে 21শে আগস্ট এবং 15ই আগস্টই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির মূল পুঁজি। সুতরাং তারা যেহেতু এই রক্তাক্ত দিনগুলোকে নিয়ে এত বছর ধরে রাজনীতি করে এসছে, তারা খুব স্বাভাবিকভাবেই ভাবতে পারেন যে আমরা আমাদের দলের প্রধান, যিনি আমাদের দলকে এই অবস্থায় আজকে নিয়ে এসছেন এবং বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যার পদচারণা একসময় মুখর ছিল, সেই মানুষটিকে নিয়ে, সেই মানুষটি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই বয়সে এসে সেই মানুষটিকে নিয়ে আমরা রাজনীতি করবো, এটা তারা ভাবতেই পারেন, কারণ তারা এই ধরনের রাজনীতি করে অভ্যস্ত। আর আইনের শাসনের ব্যাপারে আমি একটু বলে রাখি, আমরা বাদ দিই, বিএনপি বাদ দিই বা বিরোধী দলের কথা ছেড়েই দেই, ওয়ার্ল্ড জাস্টিস রিপোর্ট বলছে যে 128টা দেশের মধ্যে আইনের শাসনে বাংলাদেশের অবস্থান 122তম। আন্তর্জাতিক এই রিপোর্টগুলো কিন্তু আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় যে দেশে আমরা যতই বড় বড় কথা বলি না কেন, আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচন অবস্থা বলেন, মানবাধিকার পরিস্থিতি বলেন, আইনের শাসন বলেন, বাক স্বাধীনতা বলেন, দুর্নীতির সুযোগ বলেন, প্রত্যেকটিতে কিন্তু বাংলাদেশের অবস্থা অত্যন্ত শোচনীয়। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে অবশ্য আমার ভাই আজকে স্বীকার করেছেন যে দীর্ঘ সময় আইনের শাসনের যে অভাব ছিল তার একটা স্তূপীকৃত অবস্থা জমা হয়েছে। হ্যাঁ, তার মানে এখনো বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি ঠিক সেরকমই আছে, এখনো আইনের শাসনের অভাবে মানুষ কষ্ট পাচ্ছে। এবং একটা প্রশ্ন যোগ করতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা। জনাব মাসুদ কামাল তার বক্তব্যে বলছিলেন যেমন যে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে মাঠে যেহেতু আছে, খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য বা তার শারীরিক সুস্থতার জন্য আপনারা কাজ করবেন বা সেইটা এজেন্ডা হবে, সেই বিষয় নিয়ে আপনারা কথা বলবেন, সেটা নিঃসন্দেহে, এটা নিয়ে কোনো দ্বিমত করার কিছু নেই। এবং ব্যারিস্টার সেলিম আলতাফ তিনিও বলেছেন যে শারীরিক সুস্থতার ব্যাপারে তারাও নিশ্চয়ই চাইবেন, কেউই চান না যে তার ক্ষতি হোক, সবাই চাইবেন যে তার সুস্থতা। বিএনপি রাজনৈতিক দল হিসেবে যখন মাঠে
তারা রাজনীতি করছেন বা সক্রিয়ভাবে বলছেন যে তারা জনগণের হয়ে কথা বলেন, দূর অতীতে দেখা যাচ্ছে যে একটা ইস্যু ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে যেটা কিনা মানুষের স্বার্থ দেখা যাবে এমন কোনো ইস্যুতে বিএনপিকে সক্রিয় বা কথা বলতে খুব একটা দেখা যায়নি। সেই ব্যাপারে একটু যদি পরিষ্কার করে বলেন, কিছু যোগ করবেন কিনা? আপনি যদি একটু মনে করেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ার আগে, মানে এইবার যখন উনি এবারকারে ভর্তি হলেন তার অব্যবহিত আগেই কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, তেলের দাম বৃদ্ধি, এই বিষয়গুলো নিয়ে বিএনপি সোচ্চার ছিল। তার আগে সংখ্যালঘুদের উপরে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, রংপুরে যে সিরিজ হামলা হয়েছে, সেই সহ 22টি জেলায় যে বিভৎস তাণ্ডব চালানো হয়েছে শারদীয় দুর্গোৎসবে, সেই সময় কিন্তু বিএনপি সেই এলাকাগুলোতে গেছে, বিএনপির কর্মীরা গেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন এবং বিএনপি দলীয়ভাবেও কিন্তু এই ব্যাপারে নিন্দা জানিয়েছে, তাদের বিবৃতি দিয়েছে। আপনাকে মাথায় রাখতে হবে আমরা এখন এমন একটা মানে অবস্থায় পড়েছি যে আমাদেরকে পুরো রাষ্ট্রযন্ত্রকে মোকাবেলা করে টিকতে হচ্ছে। আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছেন, অসংখ্য নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 2.5 লক্ষ মামলা পেন্ডিং আছে। আমি নিজেও একজন মামলার আসামি। এক একটা মামলায় 100, 200, 500 করে আসামি, এই হিসেবে প্রায় 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে। বিএনপির একদম চেয়ারপারসন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের যে কর্মী বা সমর্থক আছেন তারা প্রত্যেকেই কিন্তু মামলা বা গুমের একটা ভয় নিয়ে তারা চলছে। সুতরাং এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা যে জ্বালাও পোড়াও বা একেবারে মল্লযুদ্ধে নেমে যেতে পারবো বিষয়টি সেরকম নয়। আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ যেটুকু পারা সেটুকু আমরা করছি। যখন তেলের দাম বেড়েছিল আমরা কিন্তু প্রতিবাদ জানিয়েছি, আমরা মানববন্ধন করেছি, জ্বালাও পোড়াও ছাড়াও মানুষের ইস্যুতে বা দেশের স্বার্থ নিয়ে তো রাজনীতি করা যায় নাকি? হ্যাঁ, জ্বালাও পোড়াও কেউই চাইবে না যে জ্বালাও পোড়াও দরকার। অ্যাবসলিউটলি। তাহলে হতে পারে মানববন্ধন, হতে পারে সভা, হতে পারে লিফলেট বিতরণ, এই সব কিছু কিন্তু আমরা করেছি। সুতরাং এখন মুশকিল হচ্ছে এই জায়গাগুলো আসলে বোধহয় বাংলাদেশের মানুষ এখন আর আন্দোলনের মতন দেখে না, না হলে এগুলো তো তাদের সবারই চোখে পড়বার কথা ছিল। গণমাধ্যম কিন্তু যথেষ্ট কভারেজ দিয়েছে, সুতরাং এই খবরগুলো জানেন না বিষয়টি তেমন নয়। আমরা যখনই যে ইস্যু সামনে এসছে, জনগণের স্বার্থের ইস্যু, জনগণের জীবনের সাথে সম্পৃক্ত ইস্যু, সেগুলো নিয়ে কথা বলেছি। আমরা তো আসলে দেশের বাইরের কোনো দল নই, আমাদের নেতা কর্মীরা এই দেশের সন্তান, সুতরাং আমাদেরকে নিয়েই তো আসলে এই দল। আচ্ছা, আমার যেহেতু আরো অন্যান্য প্রসঙ্গ নিয়েও কথা বলতে হবে, যখন এফেক্টেড হয় আমরা এফেক্টেড হই ইকুয়ালি। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ কিছু যোগ করবেন কিনা, না হলে আমি আপনার কাছে অন্য প্রসঙ্গ নিয়ে আসতে চাই। না, আমি অবশ্যই যোগ করতে চাই। উনি বললে তো আমাকে বলতে হবে, কারণ উনি সমানে মিথ্যাচার করে চলেছেন। উনি বলেছেন যে কোনটা মিথ্যা বলেছি আমাকে বলেন, ঠিক এক্স্যাক্টলি কোনটা মিথ্যা। আমি বলছি আপনাকে, আমি ক্যাটাগরিক্যালি আপনাকে বলে দিচ্ছি। আপনি 21শে আগস্ট 15ই আগস্টের কথা বলেছেন এবং রক্তের হোলি নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে এই কথাটা বলেছেন। এবং এটা মিথ্যা কেন হবে? প্রতিটা টক শোতে, প্রতিটা সভায়, প্রতিটা সেমিনারে, প্রতিটা মিটিং এ আপনারা একটু একজন করে বলি। বিভৎস অ্যালিগেশন নিয়েছেন, মিথ্যা। আমার কথাটা শেষ করে তারপর আপনি আবার বলুন। আপনি মিথ্যা কথা ইজ ভেরি ব্যারিস্টার রুমিন ফারহানা, পরে আসি আপনার কাছে। আপনি ভুল ব্যাখ্যা বলতে পারেন কিন্তু মিথ্যা ইজ ভেরি। ব্যারিস্টার সেলিম আলতাফ, আপনি বলুন। 21শে আগস্টের কথা বলেছেন যে আওয়ামী লীগ এটার উপরে ভর করে রাজনীতি করে। 21শে আগস্ট কি মিথ্যা ঘটনা? সার্টেনলি আপনারা পার্লামেন্ট থেকে শুরু করে টক শো পর্যন্ত না মিথ্যা ঘটনা, কিন্তু এটা নিয়ে আপনারা রাজনীতি করেন। তাহলে এই ঘটনাটা আওয়ামী লীগ রাজনীতি করবে কেন? এটা তো ঘটেছে। এটা ঘটার সাথে সাথে আপনার দলের শীর্ষ পর্যায়ের নেতারা সাজা পাচ্ছে। বেগম জিয়া অসুস্থ, উনি অসুস্থ, এটাও ফ্যাক্ট। বেগম জিয়া অসুস্থ, এটাও ফ্যাক্ট। 15 আগস্ট যেমন ফ্যাক্ট, 21 আগস্ট যেমন ফ্যাক্ট, বেগম খালেদা জিয়া অসুস্থ, এটাও ফ্যাক্ট। আপনাদের সাথে আমি এই কথা বলতে রাজি হই না এই কারণে। কারণ আমার মনে হয় যে একজন করে কথা বললে আমাদের দর্শকদের জন্য সুবিধা হয়। কথা বলবেন কেন? আপনার কথার মাঝখানে কেন আপনি মিথ্যাবাদী বলবেন কেন? মিথ্যাবাদী আমি একটু একজন করে বক্তব্য নিতে চাই। আপনি মিথ্যাচার করেছেন। ব্যারিস্টার সেলিম আলতাফ, 15ই আগস্ট ঘটে নাই? আওয়ামী লীগ এইগুলোর উপর ভর করে রাজনীতি করে না। আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম রাজনৈতিক দল। আওয়ামী লীগ এই দেশের শেকড়ের ভিতর থেকে উত্থিত দল। আওয়ামী লীগ সেনাবাহিনীর ছাউনিতে তৈরি করা কোনো দল নয়। আওয়ামী লীগের জন্মের একটা ইতিহাস আছে। আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা দিয়েছে, এই বাংলাদেশের জন্ম দিয়েছে। আপনারা যেভাবে কথা বলেন, বলতে গেলে পরে মনে হয় যে আপনি, আপনার নেত্রী, আপনার নেতা সব করে গিয়েছে। সমস্ত কিছু আওয়ামী লীগের সৃষ্টি, আপনারা তার সুফল ভোগ করছেন। তারপরে আপনি বলেছেন কি? আপনি বলেছেন যে মানবাধিকার নানান সূচকে সবকিছু দিয়ে বিচার বিভাগ স্তূপীকৃত হয়ে রয়েছে, যার ফলে আজকে এই অবস্থা। উই আর ট্রাইং টু ফিক্স ইট। এগুলো কে করেছে? আপনারা করেছেন। আপনারা এইগুলো সমস্ত করে দিয়ে এখন বলছেন ওভারনাইট সবকিছু ফিক্স করে দিতে হবে। We are trying to fix everything. আচ্ছা, এই জবাবটা দিয়েছেন এবং এই সময়ের সাথে সাথে অবশ্যই আমরা চাই যে আমাদের সঙ্গে যারা আছে সবার সহযোগিতা আমরা চাই। সবার ঐক্যবদ্ধ সহযোগিতায় এই সমস্ত জায়গা যেগুলো আমাদের সমস্যা রয়ে গেছে সেগুলো আমরা ফিক্স করতে চাই, যাতে এই দেশের মানুষ ভবিষ্যতে
2041 সালের যে উন্নত বাংলাদেশ এবং বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে, এর সাথে সাথে সমস্ত ইনস্টিটিউশন গুলো আমরা স্ট্রেনথেন করে একসাথে এই দেশের মানুষকে ভালো পথে নিয়ে যেতে চাই। এই জন্য অবশ্যই আমরা কনস্ট্রাকটিভ আলোচনায় আসতে চাই, একে অপরের প্রতি টুইস্টিং নিউজ, বিভিন্নভাবে কথা বলা, শুধু রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার কথা বলা, এইগুলো থেকে এখন আমাদের বেরিয়ে আসতে হবে। এইগুলো থেকে এখন আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের বেরিয়ে এসে ওই সমস্ত জায়গায় অ্যাড্রেস করতে হবে, অ্যাড্রেস করে সেগুলো ফিক্স আপ করতে হবে। সেগুলো ফিক্স করলে যদি আমরা একটু অন্য প্রসঙ্গে যাই তাহলে। কথার কথা বলতে গেলে টক শো চলতে থাকবে দিনের পর দিন। না সেটাই, আমরা একটু অন্যান্য প্রসঙ্গ হাতে রয়েছে সেগুলো নিয়েও কথা বলতে চাই। কাজের কাজ কিছু হবে। জি, অনেক ধন্যবাদ। আমি অন্য প্রসঙ্গে যাই তাহলে। জনাব মাসুদ কামাল, আপনার কাছে একটু যুক্ত করতে চাই। আমি বেশি ওনার সময় আমি কথা বলি না, উনি বলুক, আমি শুনি। না, যে কথাটি বলছিলেন 21 আগস্ট যেমন সত্য, 15 আগস্ট যেমন সত্য ঘটেছে, ঘটনাগুলো একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এই ঘটনাটিও সত্য। জি জি জি, আর আরেকটা আমরা বোধহয় বুঝতে পেরেছি। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই তাহলে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, একটু সাথে থাকুন। এই কারণে দণ্ডপ্রাপ্ত হয়েছে, সেই দণ্ডটা মওকুফ করার পরে না উনি চিকিৎসা নেবেন নাকি? আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। জনাব মাসুদ কামাল আছেন স্টুডিওতে, একটু ওনার কাছে যাই। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, আজকে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন। আমরা কি তার বক্তব্য একটু পড়ে শোনাবো নাকি একটু প্লে দেই, দেখি ওনার বক্তব্যটা আমরা একটু স্ক্রিনে দেখাই। আমরা তো আপ্রাণ চেষ্টা করব সেই নির্বাচন সহিংসতা রোধ করার জন্য। একটাও সহিংস হবে না, একটাও মারামারি হবে না, এরকম নিশ্চয় তো আমরা কেউ দিতে পারি না। এমপি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত আছেন, তারা কখনো এলাকায় থাকতে পারবেন না। তারা যদি গিয়ে থাকেন সেগুলো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের চিঠির পরিপ্রেক্ষিতে তাদেরকে চলে যেতে হয়, এবং যদি না যায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা আগে যেরকম আইনগত ব্যবস্থা নিয়েছি, মামলা পর্যন্ত করা যায়, ফৌজদারি মামলা, সেটা আমরা আগে করেছি এবং এখনও তা করব। প্রধান নির্বাচন কমিশনার কথা বলছিলেন, এবং নির্বাচনে একটি সহিংসতাও যে হবে না সেটা নিশ্চয়তা দেওয়া যায় না। আরও বক্তব্য নিশ্চয়ই দেখেছেন, দর্শকরাও দেখছিলেন। মাসুদ কামাল, আপনার কাছে। শুনেন, একটিও সহিংসতা হবে না এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। কিন্তু এই কথাটা যখন যিনি সারা দেশে নির্বাচন পরিচালনার জন্য প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যখন উনি এটা উচ্চারণ করেন, তখন সাধারণ মানুষের কাছে অথবা যারা সহিংসতা করেন তাদের কাছে মেসেজটা কি যায়? দিস ইজ দ্য পয়েন্ট। এখানে আর কিন্তু কোনো পয়েন্ট না। পৃথিবীর এমন কোনো দেশের এমন কেউ বলতে পারবে না যে একটু নিয়ে এই সহিংসতা হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, এটা কেউ বলতে পারবে না। হতেই পারে, কিন্তু যখন দায়িত্বপ্রাপ্ত প্রধান ব্যক্তি বলেন আমি গ্যারান্টি দিতে পারবো না, তখন মেসেজটা কি যায়? মেসেজ যায় দুটো। প্রথমত হলো, সহিংসতা হলে আমি এটাই বলবো যে আমি আগেই বলেছিলাম একটু আমি গ্যারান্টি দিতে পারবো না। আর দ্বিতীয়ত যেটা যায় সেটা হলো, প্রমাণিত হয় ওই ব্যক্তি ওই পদে থাকার জন্য বাংলাদেশের পুরো জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে অযোগ্য ব্যক্তি। একটা লোকের অযোগ্যতা কতটুকু থাকলে পর, একটা লোকের ব্যক্তিত্বহীনতা কত বেশি থাকলে পর এই ধরনের কথা উনি প্রেসের কাছে উচ্চারণ করতে পারেন। এটা ওনার কথা নয়। উনি প্রথম যেটা বলেছেন আমরা প্রাণ চেষ্টা করব, ওকে, এই পর্যন্ত ঠিক ছিল, এই পর্যন্ত বললে হয়। আমি গ্যারান্টি দিতে পারবো। আপনার কাছে গ্যারান্টি কে চেয়েছে? আপনার কাছে গ্যারান্টি কে? আপনি নিজের থেকে এগুলি বলেন কেন রে ভাই? উনি জানেন, আমি খুবই দুঃখিত যে আমাদের দেশে নির্বাচন পরিচালনার জন্য বেছে বেছে সবচেয়ে ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন লোকগুলিকে টোকায় আনা হয়। মনে হয় কি যে আমরা ছোটোবেলা আগে শুনতাম না যে বাড়ি চালান দেয়, একটা বাড়ি চালান দেয়, এই সমস্ত মেরুদণ্ডহীন লোক কারা আছে, সবচেয়ে অযোগ্য লোক কে আছে, কে ওএসডি হয়েছিল কবে, ওটাকে খুঁজাই না, অযোগ্য লোকটাকে আই না, এখানে বসাই দেয়। এবং তারপরে যা বলে তা বলে, এরা এখানে বসার পর তারা ভুলেই যায় যে তারা একটা সাংবিধানিক পদে আছেন, তারা ভুলে যায় এটা। আরেকদিন কি বললেন যে আমি তো প্রত্যেকটা মানুষের পেছনে পেছনে একজনকে পুলিশ পাহারা দিতে পারবো না। আরে ভাই, কে পারে এটা? এটা পৃথিবীর কোনো দেশ পারে? তারপরেও তো নির্বাচন হয়। আচ্ছা, বাইরের কথা বাদ দেন, আমার দেশেই তো ওনার আগে আরও অনেকে ছিলেন নাকি? এই পদগুলি তো খালি ছিল না। নির্বাচন হয়েছে, বিতর্ক হয়েছে, নানা রকম সমালোচনা হয়েছে, সব হয়েছে, কিন্তু এরকম এলেবেলে কথা, এরকম ছেলে মানুষের কথা এর আগে আমরা কাউকে বলতে শুনি নাই। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, আপনার কাছে যাই। এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার তিনি যেমন এটাও উল্লেখ করেছেন, নির্বাচনী আচরণ বিধি যদি কেউ ভাঙে তবে মন্ত্রী এমপি যেই হোক তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। এরকম উদাহরণ কি আমরা দেখেছি এর আগে?
এটা আসলে উদাহরণের বিষয় না। অবশ্যই নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে অনেককে সতর্ক করা হয়েছে এবং যাতে তারা লঙ্ঘন না করেন সে বিষয়ে তাদেরকে বলে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে দেখা গেছে তারা এইগুলো করেন নাই। এখন নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফৌজদারি বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে কিনা, এটা ইতিপূর্বে হয়েছে কিনা এটা না। বর্তমানে যেটা অবস্থা উনি যেটা বলেছেন, অবশ্যই কেউ যদি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে। নির্বাচন কমিশন একটা স্বাধীন সংস্থা, যে নির্বাচন কমিশনের প্রধান যিনি নির্বাচন কমিশনার, উনি কি বক্তব্য কিংবা কি বিবৃতি দিচ্ছেন এটা তাদের ওই ইনস্টিটিউশনের ব্যাপার, এর সাথে সরকারের কোনো সংযুক্তি নেই। এটা উনি ভালো বলতে পারবেন, কিংবা ওনারা কি ব্যবস্থা ধরনের গ্রহণ করবেন এটা ওনারা ব্যবস্থা গ্রহণ করার পরে বলবেন। এই পক্ষ থেকে ওনাদের পক্ষ থেকে আমি কোনো স্টেটমেন্ট দিতে পারবো না, ওনাদের কার্যক্রমের স্টেটমেন্ট ওনারাই দিবেন। একটা স্বাধীন সংস্থা স্বাধীনভাবে কাজ করছে, ওনাদের ব্যবস্থা ওনারাই নেবেন। ভোটে সহিংসতা নিয়ে কি বলবেন আপনি? ভোটের সহিংসতা বাংলাদেশের রাজনীতিতে দেখেন, যদি ভোটের রাজনীতির হিসাব করা যায় সেই হিসাবে দেখা যায় যে ভোটের রাজনীতিতে সহিংসতা কম বেশি সবসময় হয়ে আসে, যদিও এটা আমাদের কাম্য নয়। আমরা আমাদের দেশের রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাসে আমরা দেখেছি ভোটের সময় নানান রকমের সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যার সৃষ্টি মাঝে মাঝে কিছুটা বেশি হয়, মাঝে মাঝে কিছুটা কম হয়। এটা কন্ট্রোল করা যে সমস্ত সংস্থার উপরে দায়িত্ব ন্যস্ত আছে, আমি অবশ্যই আশা করি তারা অত্যন্ত দায়িত্বপূর্ণ এবং দায়িত্বশীল ভাবে আচরণ করবেন, যাতে নির্বাচনী সহিংসতা একদম এই বিষয়টা নিয়ে সংসদ অধিবেশনেও কথা হয়েছে এবং জাতীয় পার্টির সাংসদ তার বক্তব্যে উঠে এসেছিল যে তাদের যে প্রার্থী তাদের উপরে একটা প্রচ্ছন্ন একটা চাপ তৈরি করা হয়েছে যেন তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়। এমনকি এরকমও এসেছে যে নির্বাচনের মাঠে একই দল থেকে 3 জন প্রতিদ্বন্দ্বী বা নিজেরা মুখোমুখি অবস্থানে চলে গেছে। এখানে ভোটারদের আগ্রহ হারানোর ব্যাপারে কেউ যারা নির্বাচন নিয়ে বিশ্লেষণ করেন বা রাজনৈতিক নিয়ে যারা বিশ্লেষণ করেন তাদের লেখায় পত্রপত্রিকা উঠে এসেছে। এটা কি রাজনীতির জন্য গুণগত মান নিয়ে কোনো, যেমন বলেছে যে তারা দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাবে না, তবে তাদের দলের থেকে যদি কেউ স্বতন্ত্র প্রার্থী প্রতীক বাদে যদি কেউ নির্বাচন করতে চায় সে করতে পারে। জাতীয় পার্টি তাদের মতো নির্বাচন করছে। এখন এই ক্ষেত্রে কে নির্বাচনে আসবে কে নির্বাচনে আসবে না এটা সে সমস্ত দলের নিজস্ব এখতিয়ার। এখন স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, এটা যেটা বলা হচ্ছে একই দলের ভিতরে 2-3টা প্রার্থী, আমাদের দল থেকে পরিষ্কারভাবে দলীয় প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি শেখ হাসিনা এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যারা দলীয় প্রতীকের বাইরে যে স্বতন্ত্র কিংবা বিদ্রোহী যেভাবে নির্বাচন করুক তারা এই দলে আর ফিরে আসতে পারবে না। দ্যাট ইজ ফাইনাল। যদি নির্বাচন করতে পারে, এটা তাদের ব্যক্তি স্বাধীনতার বিষয়, কেউ বাধা দেবে না। কিন্তু এটা করার ফলে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে বাতিল হয়ে যাবে, তারা আর এই দলে ফিরে আসতে পারবে। এটা আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার ব্যাখ্যা। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনার কাছে যাব। দেখুন, আমি নির্বাচনের শুরু থেকে লক্ষ্য রাখছিলাম এবং এই নির্বাচনটি ঠিক অতীতে যেই ধরনের জাতীয় এবং স্থানীয় নির্বাচন হয়েছে তারই ধারাবাহিকতা আমি মনে করি। এখানে নতুন কিছু ঘটেনি। আমাদের নির্বাচনের একটা ট্রেন্ড তৈরি হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবে, বিদ্রোহী প্রার্থী নিজ দলের কিংবা অন্যান্য ছোটখাটো কোনো দল যারাই দাঁড়াচ্ছে অপোনেন্ট হিসেবে তাদেরকে বসিয়ে দেওয়ার একটা তীব্র চেষ্টা থাকবে। নানান রকম হুমকি ধামকি হবে। এলাকায় স্থানীয় ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত যে নেতারা আছেন তারা বিভিন্ন ভাবে এলাকার ভোটারদেরকে ভয় দেখাবেন, কর্মী সমর্থকদেরকে ভয় দেখাবেন অন্যান্য দলের। এটা একটা ট্রেন্ড তৈরি হয়েছে। এবারে ইউপি নির্বাচন তার ব্যতিক্রম নয়। তবে যেই জায়গাটি প্রণিধানযোগ্য সেটা হচ্ছে এত বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় অতীতে আর কোনো স্থানীয় সরকার নির্বাচনে এত বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখিনি। 3টা ধাপ কমপ্লিট হলো, 3টা ধাপে 200-র বেশি চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবং আরেকটি জিনিস খুব নতুন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে এবার সিগনেচার জাল করে, চেতলিয়া একটা ইউনিয়ন, সেখানে সিগনেচার জাল করে, প্রার্থীদের সিগনেচার জাল করে তাদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন করে দেওয়া হয়েছে। পরের দিন প্রার্থীরা দেখেছেন যে অটোমেটিক্যালি বিজয়ী প্রার্থীরা মিছিল করছেন। কিভাবে কি তারা নির্বাচন অফিসে গিয়ে জানতে পারলেন যে এখানে এমপি সাহেবের নির্দেশ হচ্ছে এখানে সব হবে সিলেক্টেড, এখানে কোনো ইলেক্টেড হবে না। এবং রিটার্নিং কর্মকর্তা এমপি সাহেবের নির্দেশ অনুযায়ী চেতলিয়া ইউনিয়নে একজন চেয়ারম্যান এবং বাকি 11 জন সদস্যকে
একেবারে সিলেক্টেড করে দিয়েছেন, এখানে ইলেক্টেডের কোনো ব্যাপারই ছিল না। তো এই যে নতুন নতুন বিভৎসতা যুক্ত হচ্ছে নির্বাচন কমিশনের পালকে, এই ব্যাপারে নির্বাচন কমিশনকে আমরা কিন্তু সেভাবে সচেতন হতে দেখি না। আমরা দেখলাম নির্বাচন এবার কিন্তু অর্ধশতাধিক ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে নিজস্ব অন্তর্কোন্দলের মধ্যে, এবং প্রত্যেকেই ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত। এই ব্যাপারে নির্বাচন কমিশনার যেমন বলেছেন যে আমরা উদ্বিগ্ন বা সহিংসতা বন্ধ করতে পারছি না, একইভাবে আরো ইন্টারেস্টিং কথা বলেছেন আমাদের নির্বাচন সচিব। তিনি বলেছেন না, কেন্দ্রে কোনো প্রাণহানি হয়নি। মানে প্রত্যেকেই যার যার জায়গা থেকে দায়িত্ব কতটুকু কমিয়ে আনা যায়, দায়িত্বের পেরিফেরিটা কত ছোট করে আনা যায়, সেই ব্যাপারে তারা অনেক বেশি সচেষ্ট, রাদার দেন নির্বাচনটাকে সুষ্ঠু করা কিংবা সহিংসতা বন্ধ করা। আরো অদ্ভুত বিষয় এসছে, দেখুন যখন দায়িত্বশীল কেউ কোনো কথা বলেন, যে কথাটি মাসুদ কামাল ভাই বলছিলেন, সেটার ইম্প্যাক্ট কিন্তু অনেক দূর যায়। যখন অর্ধশতাধিক প্রাণহানি হলো নিজ দলের মধ্যে, আওয়ামী লীগের নিজ দলের মধ্যে, তখন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনলাম এটা নিছক ঝগড়াঝাটি। তো প্রাণহানি যখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ঝগড়াঝাটি হয়, এই বিষয়ে আমি সংসদেও কথা বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আমি ওনাকে প্রশ্ন করেছি যে এই ধরনের কথা যখন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে আসে, তখন আসলে দেশে আইনের শাসন বলেন আর দেশে পুলিশ প্রশাসনের ভূমিকা বলেন, এগুলো তো আসলে আর কোনো অর্থ বহন করে না। সেটার কোনো উত্তর অবশ্য পাইনি আমি। তো আজকে আবারও আমি একই কথা বলছি যে যখন এরকম দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের কথা বলা হয়, তখন কিন্তু বাংলাদেশে এমনি মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে, সেখানে তো এই ধরনের কথা আরো অনেক বেশি উস্কে দেওয়ার মতো। এবং যে ধরনের ভাষা আমরা দেখেছি বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের নেতা মানে কর্মীরা ব্যবহার করছেন, সেটা অতীতে দেখা যায়নি। যেমন AK-47 এর ব্যবহার, ভোট হবে ওপেনে, চেয়ারম্যানের ভোট হবে ওপেনে, নৌকা মার্কায় ভোট না দিলে কবরেও জায়গা হবে না, নৌকায় ভোট না দিলে এলাকায় ঢুকতে পারবে না, নৌকায় ভোট না দিলে মসজিদে নামাজ পড়তে পারবে না, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রথম আলোর রিপোর্টে এসছে এবং এই রিপোর্ট গুলোর কোনো রিজয়েন্ডারও আসে নাই। সুতরাং আমরা ধরে নেব যে রিপোর্টে যা এসছে একেবারে সত্য। তো এই যে একটা ট্রেন্ড চালু হয়ে গেল বিনা প্রতিদ্বন্দ্বিতার, এটা একেবারে রক্তারক্তি খুনাখুনিতে গিয়ে দাঁড়িয়েছে। জি জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। আমরা আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি, খুব ছোট করে কিছু যোগ করবেন কিনা এই প্রতিক্রিয়ায়? আসলে দেখেন, বাংলাদেশে আমাদের যে রাজনৈতিক ভাবে আমরা এগিয়ে যাচ্ছি, সেখানে যেহেতু অন্যান্য কোনো দল অংশগ্রহণ করছে না বা তারা সেইভাবে রাজনৈতিক ভাবে যাদের যে শক্তি ছিল সেই শক্তি ক্ষয় হয়ে গিয়েছে, তাদের সাংগঠনিক দুর্বলতা, তারা কোনোভাবেই আর এই বাংলাদেশের রাজনীতিতে মাঠে নিজেদেরকে গুছিয়ে নির্বাচনে আসার মতো পরিস্থিতি তাদের আর নাই। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের ভেতরে অবশ্যই, আমি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, আওয়ামী লীগের ভেতরে অবশ্যই বেশ কিছু জায়গায় প্রার্থী দেওয়ার পরে যখন অন্যান্য প্রার্থীরা দাঁড়িয়ে গেছে, তখন নিজেরা কিছুটা সহিংসতা হয়েছে এবং সেই সহিংসতাটা যতটা মিনিমাইজ করা যায়, এই মিনিমাইজ করার ক্ষেত্রে আমাদের দলীয় অভ্যন্তরে আমাদের দলের থেকে সর্বোচ্চ অবস্থা নেওয়া হয়েছে, যাতে এই অবস্থা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদের দল, নিজেদের নেতা, নিজেদের কর্মীদেরকে আর কোনোভাবে সহিংসতার দিকে না ঠেলে দেয়। এবং নেতারা খুব শক্ত অবস্থানে আছেন। দলীয় নেতা কর্মীদের কাছে আমরা খুব শক্ত স্ট্রং মেসেজ পৌঁছে দিয়েছি যে সামনের নির্বাচনগুলোতে অবশ্যই কোনোভাবে এইগুলো টলারেট করা হবে না এবং যারা এর সাথে যুক্ত থাকবেন যারা এর সাথে যুক্ত থাকবেন প্রত্যেককেই আমরা পানিশমেন্টের আওতায় আনবো এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে দলের সাধারণ সদস্য পদ পর্যন্ত বাতিল করে দেয়া। জি, অনেক ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, আপনার কাছে যাই। নিরাপদ সড়ক আন্দোলনের দাবি অনেক দিন ধরে এবং সেটা নিয়ে আইনের এটা নিয়ে পরে রিভাইজ করা হয়েছে, নতুন করে কিভাবে কি যুক্ত করলে নিরাপদ সড়ক নিশ্চিত করা যায় সেটা নিয়ে অনেক কথা হয়েছে। তারপরও মৃত্যুর ঘটনা থেমে নেই। আজকেও একজন কলেজ ছাত্র প্রাণ দিতে হলো। রাজধানী গুলিস্তানে এই ঘটনা ঘটে, পরে পুলিশ জানিয়েছে যদিও যে অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলন যে নিরাপদ সড়ক নিশ্চিত করার যে অঙ্গীকার ছিল সেইটা আমরা কতটুকু নিশ্চিত করতে পেরেছি? দেখেন, আপনার নিরাপদ সড়ককে নিরাপদ করার যে আন্দোলনটার দায়িত্বটা কার? দায়িত্বটা হলো যে যারা গাড়ি চালাবে চালকদের, অথবা চালকদের যারা নিয়ন্ত্রণ করবে তাদের, তাই তো? আচ্ছা, একটা ঘটনা আমি বলি আপনাকে, যে আজকে যে ঘটনাটা ঘটলো, গাড়িটা কার? সিটি কর্পোরেশনের, দক্ষিণ সিটি কর্পোরেশনের। ভদ্রলোককে আটক করা হয়েছে, চালকের নাম হলো রাসেল। ইন্টারেস্টিং হলো, সে কি আদৌ সিটি কর্পোরেশনের নিবন্ধিত কোনো চালক না। আমি একটা পড়লাম, সে হলো ওখানকার ক্লিনার। সে সিটি কর্পোরেশনের মানে আপনার অ্যাডহক ভিত্তিতে নিয়োগকৃত, মানে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ পাওয়া ক্লিনার। সেই ক্লিনারের 3 বছর আগে চাকরিও চলে গেছে।
কিন্তু 3 বছর ধরে সে সিটি কর্পোরেশনের গাড়ি চালায়। কেন চালায়? সিটি কর্পোরেশনে হিসেব করে যেটা দেখা গেছে 513টা গাড়ি আছে, তার মধ্যে ওদের নিবন্ধিত চালক আছে 147 জন। তাহলে বাকি 166টা গাড়ি কে চালায়? এই ক্লিনাররা চালায়। এরা বিভিন্ন সময় ক্লিনিংয়ের কাজ করে সিটি কর্পোরেশনের, তারপরে একসময় তার গাড়ি চালক হয়ে যায়। কি করে হয়? তাদের নিয়োগটা কে দেয়, কে দেখে, কার দেখার কথা? আচ্ছা, একটা লোক মারা গেলো, এবার ঘটনা ঘটলো, লোক মারা গেলো, এটা বড় কিছু বিচার হবে। প্রতিদিন যে এই সমস্ত রেজিস্ট্রেশনবিহীন এবং লাইসেন্সবিহীন চালক লোক ক্লিনারদের হাতে আপনি সরকারি একটা গাড়ি তুলে দিচ্ছেন, এই গাড়িটা ঠিকমতো চালাতে পারছে না, গাড়িটা তো নষ্ট হচ্ছে। কার টাকা নষ্ট হচ্ছে? আমার আপনার টাকায় তো নষ্ট হচ্ছে। এটা দেখভালের জন্য যে লোকটাকে রাখা হয়েছে বেতন দিয়ে, সেটা আমার আপনার টাকায় বেতন পায়, তার কাজটা কি? সে কী করে এখানে বসে বসে? দেখার কেউ নাই। আর আমরা বসে বসে বানিয়ে দিচ্ছি যে নিরাপদ সড়ক চাই। ওই যে বাচ্চারা যে মন্ত্রীদেরকে গাড়ি থেকে নামাই দিয়েছিল না, যে আপনি হেঁটে যান, আপনি বেআইনি কাজ করতেছেন, সেটা ছিল অ্যাপ্রোপ্রিয়েট কাজ। যখন সবার কাপড় খুলে যাওয়ার অবস্থা হয়েছে, তখন এই বাচ্চাদেরকে লাঠি পেটা করে ঘরে উঠাই দিচ্ছেন। উঠাই দিয়ে আপনি কী করছেন? কিছু শিক্ষা নিচ্ছেন? ছোটদের কাছ থেকে বড়রা কোনো শিক্ষা নিয়েছে? যদি নেয় তাহলে ক্লিনারের হাতে সিটি কর্পোরেশন তার গাড়ি দিয়ে দেয়, কি শাস্তি দেবেন তাকে আপনি? সে তো চালকই না। সিটি কর্পোরেশন জিজ্ঞাসা করবেন, বলবেন আমরা জানি না। কি করে হলো? আপনার গাড়ি একটা ক্লিনার কি করে চালাচ্ছে ব্যাখ্যা দেন, আপনি কোনো ব্যাখ্যা পাবেন না। তো এইগুলো দেশ হলো গিয়ে এখন এনে জবাবদিহিতা ছাড়া, যখন নাকি জবাবদিহিতার না দেওয়ার একটা সংস্কৃতি দেশে গড়ে ওঠে সর্বত্র সর্বক্ষেত্রে, কিছু বললে পরেই 52 সাল থেকে আলোচনা শুরু করে নিয়ে অতীতে তুমি কি করছো, আমি কি করছি, তুমি কি করছো, আমি কি করছি। আরে তুমি আমি আপনারা করেন রে ভাই, সমস্যা নাই, ওদের মধ্যে সংসদ ভবন দিয়ে দিচ্ছি, ওটা মারামারি করেন। আমাদের মারেন কেন? আমাদের ছেলে, যে ছেলেটা মারা গেছে, তার বাবার যে হাহাকারের ছবি, একটা ছেলে নটরডেম কলেজে পড়ে, আমরা তো নটরডেম কলেজে কোনো পড়তেও পারি নাই, আমরা গ্রামের থেকে আসছি। ওই ছেলেটা এই পর্যন্ত আসছে, তার বাবার মুখের দিকে তাকানো যায়? আপনারা তাকান না। আপনারা আছেন আপনাদের অতীত নিয়ে, আপনার নেত্রী কী করছে, ওমাকে আপনার নেত্রী করছে, আমার নেত্রী করে নাই, এগুলো আলোচনা করেন। ভাই মানুষের কথা ভাবেন। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। খুব সংক্ষেপে 20-30 সেকেন্ডে যদি কিছু যোগ করতে চান। দক্ষিণ সিটি কর্পোরেশন যেটা ঘটেছে, আসলে এটা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্তা ব্যক্তি আছে তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা উচিত। কিভাবে ক্লিনার গাড়ির ড্রাইভার হলো, কিভাবে ক্লিনার রাস্তায় নামবে, এটা যারা কর্তা ব্যক্তি আছেন তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় এনে জবাব চাওয়া উচিত এবং এর সুষ্ঠু বিচার হওয়া উচিত বলে আমি। অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমির ফারহানা, আপনি কিছু যোগ করবেন একদম সংক্ষেপে? আমি একেবারে সংক্ষেপে যোগ করছি, নিরাপদ সড়ক আন্দোলনের সময় সেই দাবির মুখে সরকার যে আইনটি করে, সড়ক পরিবহন আইন 2018, সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। সেখানে 4টি ধারা সরকারের নির্দেশে স্থগিত রাখা হয় আইন পাশের পরে, এবং এই 4টি ধারায় পুলিশ কিন্তু এত বছর, এই 2 বছরে কোনো মামলা নেয়নি, 3 বছরে কোনো মামলা নেয়নি। এখন পরিবহন শ্রমিক এবং মালিকদের চাপের মুখে সরকার যেগুলো অজামিনযোগ্য ধারা ছিল সেগুলোকে জামিনযোগ্য করেছে, যেগুলো শাস্তির মেয়াদ বেশি ছিল শাস্তির মেয়াদ কমানো হয়েছে, এবং এগুলো নিয়ে নিশ্চয়ই বিশদ আলোচনার একটা সুযোগ থাকবে, আমরা একটা নির্দিষ্ট কোনো পর্বে এটা নিয়ে নিশ্চয়ই আলাপ করব। আজকের জন্য অনেক ধন্যবাদ, আপনারা মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে। দর্শক, CSR মুক্তবাক দেখছিলেন, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।